Bismillahirrahmanirrahim. Welcome to the Facebook page of Rajanagara Ranihar Degree College, Rangunia, Chattogram. This class is designed for the first year 2020-21 science student, but appropriate for all other SSC related students. A special class on qualitative chemistry solving board question presented by Mohammad Nur Afsar, lecturer, Rajanagara Ranihar Degree College, Rangunia, Chattogram. অর্থাৎ আজকে আমার এই ক্লাসটা ডিজাইন করা হয়েছে 2020-21 সালে যারা 21 সালে শিক্ষার্থী যারা রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে। তবে এখানে যারা এইচএসসিতে সাথে যুক্ত আছে সবার জন্য এই ক্লাসটা প্রযোজ্য হবে। আমি ফার্স্ট ইয়ারের জন্য বিগত 4টা ক্লাস অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এর অর্থ হলো গুণগত রসায়নের উপর 4টা ক্লাস নিয়েছি। সেই 4টা ক্লাসের উপর ভিত্তি করে যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চেষ্টা করছি, তোমাদের কিছু বাড়ির কাজ করতে অ্যাসাইনমেন্ট দিছি। অ্যাসাইনমেন্টগুলি আমি ক্লাস শেষে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টগুলি আনসার করে বিভিন্ন বই থেকে আনসার করে আমার কাছে পৌঁছাই দিবে। যেমনভাবে তোমরা অনলাইনে পারো বা সরাসরি কলেজে জমা দিয়ে পারো, যেভাবে পারো আমার কাছে এই ক্লাসগুলো পৌঁছাই দিবে। তো আমি শুরুতে প্রথমে একটা ক্লাস, এখানে এটা তোমার ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন। তো এখানে পাশাপাশি দুইটা চিত্র দেখাইছি, দেখো চিত্রগুলি। পাশাপাশি দুইটা চিত্র তোমরা একটু খেয়াল করো। এইখানে এইটা নিউক্লিয়াস, অরবিট, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতেছে, এটা পার্টিকুলার। এখানে বিভিন্ন শক্তি স্তর দেখাইছি এবং ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য কীভাবে জাম দেয় সেটা দেখাইছি। তো এখানে তোমার যে কাজটা করতে হবে, উদ্দীপক একের বৈশিষ্ট্য এলও এম এর মান হিসেব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। আর 2 নম্বর হবে 1 ও 2 এর পরমাণু মডেল দিয়ে তুলনা করে। মডেল দিয়ে তুলনা কীভাবে করবে সেটা আমি তুলনা করার সাদৃশ্য 60 পয়েন্ট, বৈসাদৃশ্য 60 পয়েন্ট লিখবে। আমি এখানে লিখি নাই, সেটা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা বই থেকে অ্যান্সারটা লিখে নিবা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছে। এটা হলো গ নম্বর প্রশ্নের উত্তর। কি বুঝছো? 1 হলো তোমার বোরের মডেল, 2 হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। মোটামুটি এইভাবে মনে রাখবা, 2 পরমাণু মডেল। আমি যদি এখানে শক্তি স্তর 2টা দেখাইছি, তোমরা একটা দেখাইলেও হবে। তাহলে বোর এবং রাদারফোর্ড মডেলের তুলনাটা তোমরা বিভিন্ন, বিশেষ করে হাজারিনাগের বইতে খুব সুন্দর করে তুলনাটা দেওয়া আছে এবং আমি আমার ক্লাস ও তুলনাগুলি ওখানে উল্লেখ করেছি। তোমরা ওখান থেকে 4টা সাদৃশ্য 4টা, বৈসাদৃশ্য 4টা পয়েন্ট লিখে দেবা। গ নম্বরটা কীভাবে উত্তর করি দেখছো, দেখো। উদ্দীপকের পরমাণু মডেলের সর্বশেষ শক্তি স্তরে n এর মান 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে n এর মান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0, 1, 2। তাহলে n এর মান 3, l এর মান 0 হলে 3s অরবিটাল, n এর মান 3, l এর মান 1 হলে 3p অরবিটাল, n এর মান 3, l এর মান 2 হলে 3d অরবিটাল। আবার n এর মান 30 জন্য l এর মান 0 হলে m এর মান 0। আচ্ছা, তারপরে তাহলে একটা অরবিটাল, অর্থাৎ শুধু 3s একটা অরবিটাল থাকবে। n এর মান 3, l এর মান 1 হলে m এর মান -1, 0, 0, 1, এটা 1। জিরো 1, এইটা 1। তাহলে -1, 0, 1। তাহলে m এর মান যতটি অরবিটাল ততটি। l এর মান 2 হলে m এর মান -2, -1, 0, 1, অর্থাৎ l এর মান 2। তাহলে অরবিটাল 5টি। তাহলে t অরবিটালগুলো হবে 3dxy, 3dyz, 3dzx, 3dz2, 3dx2 -y2। তাহলে মোট অরবিটাল একটা 3s, একটি 3p, 3টি 3d, 5টি, মোট 9টি অরবিটাল আছে। তো তোমরা প্রশ্নগুলোর উত্তর এইভাবে লেখার চেষ্টা করবা।
তাহলে এখন আসো 2 নম্বর প্রশ্ন। আমি একটা ইলেকট্রন বিন্যাস দেখাইছি এখানে। তোমরা আগের 4টা ক্লাস কিন্তু খুব ভালো করে পড়বা, না হলে এগুলোর উত্তর দিতে তোমাদের জন্য একটু হয়তো সমস্যা হতে পারে। আমি একটা এখানে ইলেকট্রন বিন্যাস দেখাইছি, একটা ইলেকট্রন বিন্যাস দেখো। 3s এর 2টা, 3p-তে 2টা 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 6টা, 2টা খালি, 4s1। তাহলে এইটা কিসের ইলেকট্রন বিন্যাস হতে পারে তোমরা এটা চিন্তা করে নাও। তাহলে আমরা ওখানে দেখাইছি 3s এর পরে 3p, তারপর 4s1। তো 4s1 হলো এটা আসলে মূলত পটাশিয়ামের ইলেকট্রন। আমি ওখানে বর্ণনাটা দিয়েছি, পরবর্তীতে আসো। তারপরে দিছে এটা আরও পারমাণবিক সংখ্যা 28 পারমাণবিক সংখ্যা হবে নিকেল। তাহলে উদ্দীপকে এক এটা 3D ফাঁকা কেন ব্যাখ্যা করো। তাহলে 3D ফাঁকা কেন এটা ব্যাখ্যা করতে হলে আমি আগের ক্লাসে বলতে হচ্ছে আব্বু প্রিন্সিপাল। এটা সম্ভবত তোমাদের দ্বিতীয় ক্লাসে এটা নিয়ে ডিটেইল আলোচনা, তৃতীয় ক্লাসে মানে তোমার কোয়ান্টাম সংখ্যার উপরে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে 3D কেন খালি সেটা আমি প্রশ্নের উত্তর লিখছি, প্রশ্নের উত্তরগুলিও দেখাবো। তারপর 4 নম্বর গ নম্বর প্রশ্নের উত্তর হলো উদ্দীপক 2-এর এমলটি প্রবণ ধর্ম প্রদর্শন করে। এটা আসলে তোমাদের সিলেবাসের বাইরে, যেহেতু বোর্ডের একটা অংশ পাইছে আরেক অংশ, তারপর আমি এখানে আলোচনা করে দিছি। এটা জেনে রাখলে খারাপ হবে না, যেহেতু আমরা তৃতীয় অধ্যায় পড়া শুরু করে দেবো কিছুদিনের বাইরে, তৃতীয় অধ্যায় থেকে দিছে মূলত। তাহলে আগে গটা দেখো, উদ্দীপকের ইলেকট্রন বিন্যাস হবে পটাশিয়ামের, যার পারমাণবিক সংখ্যা 19। তো ইলেকট্রন বিন্যাস যদি আমি সম্পূর্ণ করি, এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তারপর টিডি, অর্থাৎ এখানে 19টা ইলেকট্রন 4s-এ ঢুকবে, 3D ঢুকবে না। এখন কেন সেই রকম বিষয় দেখো, উদ্দীপকের 3D অরবিটালটি খালি থাকা বা সর্বশেষ ইলেকট্রন 4s অরবিটাল ঢোকার কারণ ব্যাখ্যা করা হলো। আব্বুর নিয়ম অনুসারে যে অরবিটাল শক্তিতে নিচে অবস্থান করে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর কোন অরবিটাল শক্তিতে কোথায় অবস্থান করে তা নির্ভর করে এন ও এল এর মানের উপর। আমরা এন সমান আগের ক্লাসে দেখাইছি, এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন ও এল এর মান এখানে আমি নোট করে লিখে দিয়েছি, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। এন প্লাস এল এর মান কম হবে সেই অরবিটাল শক্তিতে নিচে অবস্থান করবে এবং ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে 3D অরবিটালের জন্য এন প্লাস এল এর মান হলো 3 + 2 = 5, আর 4s এর জন্য হলো এন প্লাস এল এর মান 4 + 0, অর্থাৎ এস অরবিটালের জন্য এল এর মান 0। আর এখানে তো চতুর্থ শক্তি স্তর, তাহলে এখানে যোগফল হলো এন প্লাস এল এর মান 4s এর জন্য, তাহলে 4s-এ ঢুকছে। তাহলে 19 নম্বর ইলেকট্রন 4s-এই ঢুকবে, 3D-তে ঢুকবে না। অর্থাৎ 4s শক্তিতে অবস্থান নিচে অবস্থান করবে, 3D এর নিচে থাকে। সর্বশেষ অর্থাৎ 19তম ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। এইসব কারণে তোমার মাঝখানের, আবার আমি এখানে দেখাইছি, এই 3Dটা খালি। আশা করি তোমরা প্রশ্ন কীভাবে উত্তর লিখবে বুঝে গেছো। এখন আসো গ নম্বরটা, যদিও তোমাদের সিলেবাসের বাইরে, তারপর আমি এখানে উত্তর লিখতে চেষ্টা করি। গ নম্বরটা আমরা উত্তর লিখছি, প্রশ্নটি তৃতীয় অধ্যায়ে তারপরে এখানে আলোচনা করছি, সেটা তোমাদের বলে দিচ্ছি। এ হলো নিকেল, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। তাহলে নিকেলের আমরা ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ ইলেকট্রন 3D-তে প্রবেশ করে। তাহলে আমরা অবস্থান্তর মৌল কাকে বলে, সেটা 3D-টা কিন্তু 10টা ইলেকট্রন থাকে, 10-এর জায়গায় এখানে 8টা আছে। 8 থাকার কারণে এটা 10 থেকে কম আছে, অর্থাৎ অর্থপূর্ণ অপূর্ণ ইলেকট্রন আছে এবং ইলেকট্রনগুলো স্থায়ী, এটা কোনো খালি হবে না। এইসব কারণে জারিত অবস্থায় 3D অরবিটাল অবস্থায় ইলেকট্রন থাকে। তাছাড়া এই মৌলটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, সুতরাং নিকেলের অবস্থান্তর মৌলের খালি ডি অরবিটালের বিক্রিয়া পদার্থের সাথে পরিশোষণ ঘটে, ফলে বিক্রিয়া প্রক্রিয়ায় ত্বরান্বিত হয়। উপরে আলোচনা হতে এটি প্রতীয়মান হয় নিকেল একটি প্রভাবক। তাহলে এটা তোমরা আগেভাগে জানিয়ে নিলে ভালো হবে। হয়তো প্রথম টার্মিনাল পরীক্ষায় আসবে না, অন্যান্য টার্মিনাল পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তবে যারা অন্যান্য ক্লাসে আসো, অন্যান্য অবস্থায় আছো, তাদের জন্য অবশ্যই দরকার আছে।
এখন আমি আর একটা প্রশ্নের উত্তর লিখতে চেষ্টা করছি, সেটা হলো রাজশাহী বোর্ড 2017 দুইটি মৌলের যোজ্যতা ইলেকট্রন বিন্যাস এখানে দেখা হয়েছে NH2 NP4 n সমান 2 NH2 NP3 n সমান 3। এর অর্থ হইল যে এটা N2 হলে 2S2 2V4, এটা অক্সিজেন আর এটা ফসফরাস। এই মলটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রয়োগ দেখাও। তো এই মলটি তো আমরা কনফার্ম হয়ে গেছি, এই মলটি অক্সিজেন আর বিমলটি ফসফরাস। তো এও বিমল দ্বয়ের হাইড্রাইডের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করে। এটা আবার গটা তৃতীয় অধ্যায়, গটা দ্বিতীয় অধ্যায়, গটা তৃতীয় অধ্যায় থেকে আছে। সুতরাং তোমাদেরকে গটা বেশি ইম্পর্টেন্ট দিব, আর অন্যান্য আবার তোমরা যখন অন্য অর্থাৎ সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দিবে তখন তো অবশ্যই লাগবে। তাহলে এখন যদি শিখে হয়ে যায় তাহলে তোমাদের জন্য লাভ হবে। তাহলে হুন্ডের নিয়ম অনুসারে আমরা কি পাই, শক্তি সম্পন্ন অরবিটাল একই স্পিনে একটি করে ইলেকট্রন প্রবেশ করে, একটি করে প্রবেশ করার পর বাকি ইলেকট্রন বিপরীত স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ এখানে N2Pর মধ্যে তিনটে অরবিটাল P2Px 2Py 2Pz। তাহলে এখানে 4টা ইলেকট্রন দেখাচ্ছি, অরবিটাল 3টে 4টা, কিন্তু এর অর্থ হলো যে প্রথমে ইলেকট্রন ঢুকবে একটা করে, তারপরে বাকিটা ঢুকবে আরেকটা অরবিটাল। তো প্রথম 3টা একই স্পিনে ঢুকবে, দ্বিতীয়টা ঢুকবে বিপরীত স্পিনে। আমি সেটা দেখাতে চেষ্টা করেছি। তো এখানে লিখছি সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি পূর্ণ হয়, উদ্দীপকের মলটি অক্সিজেন। আমি সেই অক্সিজেন কীভাবে, তাই এটি ইলেকট্রন বিন্যাস আমরা জেনারেলি 1s2 2s2 2p6। তাই হুন্ডের নিয়ম অনুসারে যদি আমি এখানে ইলেকট্রন প্রবেশ করাই তাহলে প্রথমে এস অরবিটালে একটা ঢুকবে, এস অরবিটালে যে স্পিনে ঢুকবে এসটা পূর্ণ না হওয়া পর্যন্ত 2s ঢুকবে না। তো প্রথমে এইটা ঢুকবে, অর্থাৎ এই ইলেকট্রনটা আগে ঢুকবে, তারপর দ্বিতীয় ইলেকট্রন এইটা ঢুকবে, এইটা ঢুকার পরে 2s এইটা ঢুকবে, এইটা ঢুকার পর বাকিটা বিপরীত স্পিনে ঘুরবে, তারপরে 2p-তে 2px-এ একটা, 2py একটা, 2pz একটা, এই তিনটা ঢুকার পরে পি অরবিটালে চতুর্থ ইলেকট্রনটা আবার px-এ প্রবেশ করবে, তখন বিপরীত স্পিন দিয়ে ঢুকবে। আশা করি তোমরা আমার এই উত্তরটা বুঝতে পেরেছো। তোমরা এভাবে আনসার লেখার চেষ্টা করবে। এতটুকু লাগলে 3-এ 3 পাওয়ার সম্ভাবনা প্রায় 100%। তো পরেরটা আমরা বলছিলাম, পরেরটা কিভাবে হাইড্রাইডের আকৃতি, এ হলো অক্সিজেন পি ফসফরাস, এর ইলেকট্রন বিন্যাস দেখাইছি 1s2 2s2 2p4। আমি একটু তাড়াতাড়ি করবো যেহেতু এটা তোমাদের সাথে, আমি মূল ক্লাসটা হলো ফার্স্ট ইয়ার 2020-21 সালের জন্য। তো বাকিরা তো যেহেতু এরা অভ্যাস তারা বুঝবে। তো তোমাদের ক্লাসের সাথে আপাতত ফার্স্ট টার্মিনালের সাথে রিলেটেড না, সেই জন্য আমি দ্রুত শেষ করতেছি। তাহলে এটাকে আমি যদি হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2px2 2py1 2pz1, এটাকে সংকরণ হবে 2sp3 2sp3, সবগুলো 2sp3 হবে। প্রথম 2sp3-তে 2টা ইলেকট্রন, দ্বিতীয়টাতে 2টা, বাকি 2টাতে একটা করে ইলেকট্রন। তো এর যোজনশীল অরবিটালগুলির sp3 সংকরিত অরবিটালগুলি একটি চতুস্থলকের কেন্দ্র হতে কৌণিক বিন্দু বরাবর হয়। তাহলে কৌণিক বিন্দু পরস্পরের সাথে কৌণিক বিন্দু হলে আমরা জানি যদি sp3 সংকরায়ন হয় সেটা তোমার চতুস্থলকের নিয়ম ফলো করবে। চতুস্থলকের কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় মৌল এবং তার সংকরিত অরবিটাল থাকবে কৌণিক বিন্দু বরাবর। প্রত্যেকটা কোণের হওয়ার কথা 109.5 ডিগ্রি। কিন্তু অক্সিজেনের বেলায় অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে বন্ধন সৃষ্টি করবে তখন কিন্তু 2টা লোন পেয়ার ইলেকট্রন থেকে যাবে, 2টা বন্ড পেয়ার ইলেকট্রন থাকবে। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রনগুলি বিকর্ষণ করবে পরস্পরের সাথে, লোন পেয়ারও করে, কিন্তু লোন পেয়ারের বিকর্ষণ বন্ড পেয়ার থেকে বেশি। তো এতে 2টা লোন পেয়ার একই দিকে, 2টা বন্ড পেয়ার একই দিকে। তো বন্ড পেয়ারগুলোকে ঠেলে তাদের প্রকৃত কোণ থেকে হমাইয়া 104-এ নিয়ে আসবে। তো এটার ফলে যেহেতু বন্ধন 2টা করবে সেটা চতুস্থলকের কোনো কাঠামো থাকবে না, শেষ পর্যন্ত এটা একটা বি আকৃতিক যোগ হয়ে যাবে। আর এবং অক্সিজেন হাইড্রোজেনের মধ্যকার গুণ হবে 160 ডিগ্রি।
এখন ফসফিনের ক্ষেত্রে এখানেও তোমার sp3 সংকরিত অরবিটাল হাইড্রাইড গঠন করবে। আচ্ছা, লোন পেয়ার ইলেকট্রন থাকে কিন্তু বন্ধন দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে বন্ধন কমে, এটা 109.28 থেকে 193 কমে যায়। অর্থাৎ পিটা থাকে তো আসলে তোমার ওজনশীল থাকে তৃতীয় শক্তি স্তরে। তো সুতরাং হাইড্রোজেনের সাথে তাদের দূরত্ব বেড়ে যায়, বন্ধন দৈর্ঘ্য বাড়ে, সেজন্য তাদের মধ্যেকার বন্ধন আরও ব্যাপার হলো ফসফরাসের সাথে হালি অরবিটাল ঘুরে থাকে। এইসব কারণে এটা সাধারণত তোমার চতুস্থলকের নিয়ম না মেনে ফসফরাস হাইড্রোজেনের বন্ধন গুণ হবে 93.5। যাই হোক, এটা তোমার এখানে থাকবে। তারপর আমরা কুমিল্লা বোর্ড 2017 দেখি। এটা আমরা দ্রাব্যতার উপরে তোমাদের ক্লাস করছিলাম, সর্বশেষ চতুর্থ ক্লাসটা দ্রাব্যতার উপরে। এখন দ্রাব্যতার উপর প্রশ্ন কীভাবে আসে, আমি এখানে দুইটা কন্টেইনারে দুই ধরনের দ্রবণ দেখাইছি। একটার ঘনমাত্রা হলো 6 × 10⁻³ মোলার, এটার আয়তন 40 mm এবং দ্রবটি হলো ক্যালসিয়াম ক্লোরাইড, দ্রবণের মধ্যে দ্রব। দ্বিতীয়টিও একই ঘনমাত্রা 40 ml, ঠিক আছে, এটা হবে সোডিয়াম ক্লোরাইড। দুইটারই তাপমাত্রা 25 ডিগ্রি। এখানে তাপমাত্রার তোমাদের সিলেবাসে নাই, তাপমাত্রা শুধু দেওয়া থাকে পরিবেশ বোঝানোর জন্য। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা KSP। এগুলো আমরা তোমাদের KSP কি আগের ক্লাসে ভালো করে পড়াইছি, তোমরা এইগুলো এই ক্লাসটা ভালো করে দেখবা, তাহলে প্রশ্নগুলোর উত্তর কীভাবে করছি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখানে দেখতে চেষ্টা করো এফাত্তের ক্যাটায়ন ও অ্যানায়নের শনাক্তকরণ পরীক্ষা। এই ক্লাসটা তোমাদেরকে সিলেবাসে রাখি নেই, যদিও এই অধ্যায়ে আছে, তারপর আমি এখানে দেখিয়ে দেব। আর যেহেতু বোর্ডে আসছে আমার প্রশ্নগুলিকে আমি অ্যাভয়েড করতে পারতেছি না। এওবি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে, এটা আমি তোমাদের পড়াইছি এই উত্তরটা, ওইটাও আমি বলে দিব। অধক্ষেপ পড়ার সম্ভাবনা গাণিতিক ব্যাখ্যা করো। তাহলে এই পাত্রের ক্যালসিয়াম, এটা খুবই সহজ একটা প্রশ্ন। ক্যালসিয়াম ক্লোরাইড, লবণের ক্যাটায়ন হলো C2+ আর অ্যানায়ন হলো Cl-। তো ক্যাটায়ন শনাক্তকরণ কীভাবে? ক্যাটায়ন শনাক্তকরণের জন্য তোমার এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণে ক্যালসিয়াম আয়ন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ করে। তাহলে এটা অ্যামোনিয়াম অক্সালেট, এই অ্যামোনিয়াম অক্সালেট এটা পুরো দেখো দুই দিক থেকে অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম অক্সালেট যোগ, আর এখানে অ্যামোনিয়াম আয়নটা থাকবে, এই অ্যামোনিয়াম আয়ন সাদা অধক্ষেপ করবে। এর মাধ্যমে আর বেশি কিছু লেখার দরকার নেই এটার জন্য তোমার অধ্যায়। আর তোমার অ্যানায়ন হলো ক্লোরাইড, আমরা অ্যানায়ন, এখানে অ্যানায়নটা একটু তোমাদের বুঝতে পারবে, তো আমি সরাসরি ফাইলটা দিয়ে দিব। অ্যানায়নের শনাক্তকরণ কিভাবে করবা? অ্যানায়ন হলো ক্লোরাইড শনাক্তকরণের জন্য তোমাদের লাগবে সিলভার নাইট্রেট দ্রবণের ভিতরে যখন সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করবে, তখন সিলভার নাইট্রেটের সাথে ক্লোরাইড বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ করবে। আর সিলভার ক্লোরাইডের অধক্ষেপ, এইটা সিলভার ক্লোরাইডের অধক্ষেপ কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য এর ভিতর তোমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিবা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলে ডাইঅ্যামিনো সিলভার ক্লোরাইডের দ্রবণ উৎপন্ন হয়ে যাবে। তাহলে এটা ক্লোরাইড নিশ্চিত হওয়া। না হলে যদি এখানে এই ঘটনাটা সাদা অধক্ষেপ পরে কিন্তু যদি দ্রবীত না হয়, তাহলে এটা ক্লোরাইড হবে না। তো সুতরাং নিশ্চিত হোক, প্রথমে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করবা, সিলভার ক্লোরাইডের সাথে অধক্ষেপ হবে, আর সিলভার ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এটা আবার দ্রবীত হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়াটা যখন সঠিকভাবে সম্পন্ন হবে, তখন তোমরা নিশ্চিত হয়ে যাবে এটা ক্লোরাইড। তাহলে আমরা এই যৌগের ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণটা আমরা তোমাদেরকে দেখাইলাম। এতটুকু লাগলে একেবারে 3-3, এখানে কোনো নম্বর হারা যাবে না। এখন আসো এ পাত্র বি পাত্র দ্রবণের মধ্যে, তোমার এ পাত্রের দ্রবণে ছিল কি? ক্যালসিয়াম ক্লোরাইড। বি পাত্রের দ্রবণে ছিল সোডিয়াম ক্লোরাইড। এই দুইটা রাসায়নিক একসাথে যখন বিক্রিয়া একসাথে মিক্সার করবা, তখন তোমার কি যৌগ উৎপন্ন হয় দেখো। একসাথে মিক্সার করলে ক্যালসিয়াম ফ্লোরাইড হবে। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডটা অধক্ষেপ হবে কিনা এটা বাইর করতে বলছে তোমাদের। তো আমরা
দুইটা জিনিস, একটা আয়নিক গুণফল পড়ছি, একটা দ্রব্যতা গুণফল পড়ছি। প্রথমে আমাদেরকে বাইর করতে হবে মিশ্রণের ভিতরে ক্যালসিয়াম আয়ন কতটুকু ঘনমাত্রা হতো, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হতো। তারপরে তাদের ঘনমাত্রার সাথে প্রয়োজনীয় আমরা যে সূত্রগুলো আগে পড়ছি সেই সূত্র স্থাপন করে কেআইভি বাইর করব। কেআইভি বাইর করে দেখব কেআইভি কেএসপি থেকে বেশি কিনা। যদি এই দ্রবণে যেই প্যারামিটারগুলি, যে উপাদানগুলি দেওয়া আছে তাদের ঘনমাত্রার সাথে কেআইভি যদি মান কেএসপি থেকে বেশি হয় তাহলে পদক্ষেপ পড়বে। কেএসপির সমান হলে তোমার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, পদক্ষেপ পড়বে কি পড়বে না সেই অবস্থা থাকবে। আর যদি কম হয় দ্রবিত অবস্থায় থাকবে। প্রথমে আমরা ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা নির্ণয় করি কখন, মিশ্রণের পরে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কিন্তু একই থাকবে না। ওই যে ঘনমাত্রাটা পাত্রের উপরে লেখা আছে সেটা থাকবে না, কারণ তখন আয়তন বেড়ে যাবে। জিনিসটা চিন্তা করো, আগে ছিল 40 ml, এখন 40 যোগ 40 80 ml হয়ে গেছে। তাহলে 80 ml এর দ্রবণের জন্য আমরা ঘনমাত্রা 40 ml এর ঘনমাত্রা ছিল 6.1 × 10। এখানে একটা সূত্র, যদিও এটা আমরা সেকেন্ড ইয়ারে তৃতীয় পত্রে করব, কিন্তু এখানে এই সূত্রটা তোমাদের মুখস্থ মনে রাখতে হবে। সেটা হলো S1, আমি এখানে লিখে দিই, S1 P1 সমান S2 P2। এই সমীকরণটা তোমাদের লাগবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা মিশ্রণের পর ক্যাটায়নের ঘনমাত্রা, অ্যানায়নের ঘনমাত্রা এটা বাইর করব। তাহলে মিশ্রণের পূর্বে ক্যাটায়নের ঘনমাত্রা ছিল 6 × 10⁻³ আয়তন ছিল 40 ml। তো মিশ্রণের পর আয়তন হয়ে গেছে 80 ml। তাহলে ঘনমাত্রা পরিবর্তিত হবে। সূত্র তাহলে S2 এর মান বাইর করি 3 × 10⁻³। তাহলে আমরা ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। এখন ফ্লোরাইড আয়নের ক্ষেত্রে বাইর করি। মিশ্রণের পূর্বে ফ্লোরাইড, এখানে যেহেতু আমি আগে B1 B2 লিখছি, এখন এটাকে একটু নতুনভাবে লিখি, B1' লিখি। 40 ml ঘনমাত্রা S1' ছিল 6 × 10⁻³ মিশ্রণের পর আয়তন B2' হবে 80 ml। তাহলে S2' বাইর করতে হবে। S2' এই সূত্রকে আমরা একটু সহজ করে নিছি। S2' সমান B1' × S1' ডিভাইডেড বাই B2' মান বসাই দিছি, এটাও 3 × 10⁻³ বসাইয়ে দিছি। এখন আমরা এটার কেআইভি এখানে লিখে রাখছি। কেআইভি হলো এখানে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা গুণন ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, ওই সহগগুলি পাওয়ার হিসেবে। আমি কিন্তু ওই ক্লাসে খুব সুন্দর করে দেখাইছি, সহগগুলি পাওয়ার হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা পাইছি আমি কত, 3 × 10⁻³। আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাও 3 × 10⁻³ পর ওই পাওয়ারটা হয়ে যাবে। এটা তোমার দ্রব্যতা বা কেআইভি আয়নিক গুণফলের সূত্রের নিয়ম অনুসারে। তো সহগটা পাওয়ার হয়ে যায়। ক্যালকুলেশন করে আমি 2.7 × 10⁻8 মোল পার লিটার কিউব মোল কিউব পার লিটার কিউব, দুইটাই কিউব হবে কিন্তু, মোল কিউব পার লিটার কিউব। কিন্তু কেএসপি দেওয়া আছে 4 × 10⁻11 মোল কিউব পার লিটার। এখানে কোনটা বড়, 10⁻8 বড় না 10⁻11 বড়? অর্থাৎ মাইনাস জিনিসটা যত বড় হবে মান তত ছোট। তোমরা সেটা গাণিতিক ভাষায় শিখে আসছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কেআইভি যেটা বাইর করছি সেটা কেএসপি থেকে অনেক গুণ বড়। কেআইভি বড়, তাহলে কেএসপি হলো তার দ্রব্যতা গুণফল অতিক্রম করবে, পদক্ষেপ পড়বে। এখানে আরেকটা প্রশ্ন দিছে তোমার চিটাং বোর্ডে 2017। এই প্রশ্নটা একটু দেখো। চিটাং বোর্ডে 2017 প্রশ্ন দিছে আলফা কণা, অর্থাৎ এইটা একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছিল, সেটা আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। তাহলে কিউ হলো নিউক্লিয়াস আর এটা হলো ইলেকট্রন, উদ্দীপকের ইলেকট্রন কৌণিক ভরবেগ। তাহলে তোমরা বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বতঃসিদ্ধটা পড়ছো, সেটা কি MBR × N × H/2 এখানে কোনো কিছু নাই, N এর মান 1 ধরে নিবা, H এর মান ফ্ল্যাঙ্কের ধ্রুবক, পাইয়ের মান আমরা সবাই জানি। এই মানগুলি বসাইয়া দিলেই আমরা একক পেয়ে যাচ্ছি, সেটা হলো
4 into 163 into 10 to the 4.163 into 10 to the minus 33 kg মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটাই হলো তোমার কৌণিক ভরবেগের মান। এই এতটুকুর জন্য তোমার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর। আর পরেরটা বলছে এম কোণের সাহায্যে কিউ বস্তুটি শনাক্ত, অর্থাৎ এখানে যে জিনিসটা তোমাদের বর্ণনা করতে হবে সেটা আমি আর ডিটেইল করছি না, ওখানে বলে দিছি আলফা রাদারফোর্ড আলফা পার্টিকেল পরীক্ষাটা বর্ণনাটা তোমরা এখানে লিখে দিবা। কি বলছি বুঝতে পারছো? রাদারফোর্ডের আলফা পার্টি এটা বিচ্ছুরণ পরীক্ষাটা এখানে লিখে দিবা, আলফা পার্টিকেলের কেন পরীক্ষাটা করছিলেন, ফলাফল কী পেয়েছিলেন, এই পরীক্ষাটা এখানে লিখে দিবা, এখানে আর কিছু লাগবে না। তো এখানে সিলেট বোর্ড 2017 এখানেও দ্রব্যতার উপর অঙ্ক দিছে। তাহলে প্রথম পাত্রে দিছে দেখা যায় তোমার এখানে রূপকত্ব ফি কিউ একটা যোগ দিছে 0.5 m 50 ml ফি কিউ দ্রবণ পাত্র 1। দ্বিতীয় পাত্র আছে 0.1 m 50 ml XY। তাহলে একটা ফি কিউ লবণ, একটা XY লবণ। প্রথম ও দ্বিতীয় লবণের মিশ্রিত দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদের আমি পরে লেখছি কিনা দেখবো, আচ্ছা পরে আনসার করার সময় তোমাদের এটা বলে দিব। এইখানে তোমার অদক্ষেপ পড়বে কিনা সেটা জানতে হলে তোমাদেরকে দ্রব্যতার গুণফল দেওয়া থাকতে হবে। আচ্ছা যদি দ্রব্যতার গুণফলটা আমি এখানে লিখে থাকি তাহলে এখানে আবার আমি সংশোধন করে দিব, না হলে আবার বই উল্টাইতে হবে আর কি। তো এখানে লেখো, তাহলে প্রথমটা কোনো ব্যাপার না, প্রথম ও দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণের ফি2 আয়ন অর্থাৎ 2 আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে প্রথম পাত্রে ফি কিউ আছে, দ্বিতীয় পাত্রে XY আছে, উভয় পাত্রে বিক্রিয়া করলে বিক্রিয়া ফি কিউ 2XY ফি কিউ এটা FY2 X2 কিউ। তাহলে এখন FY2 ফি2 আয়ন, তাহলে আমরা ফি কিউ ফি2 আয়ন কিউ2 আয়ন মিশ্রণ করবে ফি2 আয়নের ঘনমাত্রা আমরা পাইছি S1 সমান এখানে যা আছে তা, ঘনমাত্রা ছিল আয়তন ছিল 50 ml, মিশ্রণের পর আয়তন 100 ml হবে, তাহলে ঘনমাত্রা S2 সমান হতো ওই সূত্রটা যেটা তোমাদের নতুন করে লিখে দিয়েছিলাম। তাহলে আমরা এখানে X2 ঘনমাত্রা পেয়ে গেছি, হতো সেটা S2 ঘনমাত্রা 0.25, এটাই তোমাদের বাইর করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে ফি2 আগে ছিল শুধু 50 ml, এখন যেহেতু এখানে ফি2 নাই অর্থাৎ ফি2 প্লাস নাই, তো এখানে এটার সাথে বিক্রিয়া করে এটার ঘনমাত্রা নতুন ঘনমাত্রা হয়েছে 0.025 m, এটাই বাইর করতে বলা হয়েছে তোমাদেরকে। তারপর উভয় পাত্রে মিশ্রণ বিক্রিয়া ফি কিউ সমান, আমরা আবার বিক্রিয়াটা লিখছি ফি কিউ, যেহেতু তোমাদের এখানে উদ্দীপকে বলা হয়েছে এটার জারণ সংকেত অর্থাৎ তোমার যোজনী 2, তাহলে নিচে XY1 হবে, তাহলে FY2 আর X2 কিউ। এখানে FY2 বিয়োজিত হয়ে ফি2 প্লাস এবং 2 মাইনাস, তো ফি2 এর আইনিক গুণফল বাইর করছি আমরা, এবং আইনিক গুণফল থেকে এখানে আবার নতুনভাবে ঘনমাত্রা ফি2 ওয়াই যদি আমি আগে থেকে বের করেও ফেলি, কারণ KIP আমরা বাইর করে ফি2 এর ক্ষেত্রে তো ঘনমাত্রা আমরা আগে বের করছিলাম, কত বাইর করছিলাম 0.25, এটা এখানে না করলেও হতো, এটা গ থেকে ফাই লিখে দিলেও হতো। আর Y2-র জন্য একইভাবে এখানে প্রাইম দিয়ে লিখবা, Y2 হতে হবে 0.05, এই মানগুলি বসাইয়ে দিবা, বসাইয়ে দেওয়ার পরে দেখবা যে তার KSPর সাথে ওই KSPটা আমি এখানে লিখছি 1.83 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এখানে আসছে আমার হতো 10 টু দি পাওয়ার -4 -8 লেখো এটা। তাহলে আমরা আগেরটাতে লিখি KSPটা এখানে দেওয়া থাকতে হবে, না হলে তোমরা অঙ্ক করতে পারবে না। তো আমি এখানে মোটামুটি লিখে দিই KSP কি হবে, KSP সমান কত পাইছিলাম আমরা 1.83 ইন্টু 10 টু দি পাওয়ার -8, সরি আচ্ছা যা হোক এখানে এটা দেওয়া থাকতে হবে, আমি আবার এটা ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেওয়া থাকতে হবে, দেওয়া আছে। এই KSP দেওয়া না থাকলে তুমি এই সূত্র অঙ্কটা করতে পারবে না, হয়তো তোমার মুখস্থ জানা থাকতে হবে, হয় দেওয়া থাকে। আর এখানে যেহেতু রূপকত্ব দিছে এখানে হন লবণ এগুলো আমরা জানি না, এটা দেওয়া থাকতেই হবে,
তো কেএসপি দেওয়া আছে 1.83 ইন্টু 10⁻⁸, কিন্তু আমি কেআইপি পাইছি হতো, কেআইপি পাইছি এখানে কেআইপির জন্য সূত্র তো লিখছি এই জায়গায়, এস এর মান বসাই দিলে হয়ে যায়। আমি সরাসরি ঘনমাত্রার মধ্যে বসাইছি, এখানে এভাবে না বসাই এই জায়গায় বসাই দিছি P2in এর ঘনমাত্রা, ওয়াই মাইনাস আইন এর ঘনমাত্রা বসাইয়ে দিয়া আমরা কেআইপির মান পাইছি 6.25 ইন্টু 10⁻⁻4 মোল কিউব পার লিটার কিউব। তো যেটা কেএসপি থেকে অনেক বেশি, তাহলে ওদেরকে পড়বে। তো এখন আসলে আরেকটা, এখন বরিশাল বোর্ড 2017 প্রশ্ন 3, আমি 17টাকে হাইলাইট করছি, 17টা খুবই নতুনভাবে শুরু হয়েছে, তোমাদের নতুন সিলেবাস এবং ইলেবোরেট আছে। 18তে শুধু একটা প্রশ্ন ছিল, 19-এর মধ্যেও আমরা করতে পারতাম, 17টা করছি। 19টা তখন বই পাওয়া যায় না অ্যাভেলেবেল, এখন অবশ্য 19-এর প্রশ্নটা আছে। আমরা পরবর্তী হলে যদি সুযোগ হয় 2019 সালের প্রশ্নটা তোমাদের জন্য করব। আচ্ছা যাই হোক, আমি 17 সালের প্রশ্নগুলি করে তোমাদেরকে দিচ্ছি। তো এখানে দেখো, এটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা দেখেই বোঝা যাচ্ছে কে শেল, এল শেল, এম শেল। একটা ইলেকট্রন কিন্তু নিচ থেকে জাম দিয়ে উপরে যাচ্ছে, নিচের শেল থেকে উপরের দিকে যাচ্ছে। তো তোমাকে বলছো উদ্দীপকের আলোকে পরমাণুর গঠন সম্পর্কিত মডেলটি আলোচনা করো। তো এটা তোমরা বলছো বোরের পরমাণু মডেল আমি খুব সুন্দর করে প্রথম ক্লাসে দিয়ে দিছি, আর না হলে প্রত্যেকটা বইতে খুব সুন্দর করে বর্ণনা আছে, ওই বর্ণনাটা তোমরা লিখে দিবা। তবে এক্ষেত্রে মডেল লেখার সময় কোন পরিপ্রেক্ষিতে মডেলটা হয়েছে, 3টা কনসেপ্ট লিখবা, আবার এটা সীমাবদ্ধতা সবগুলি লিখতে হবে তোমার যদি ফুল নম্বর পাইতেছো, বুঝছো তো? মডেল বলতে শুধু 3টা পয়েন্ট লিখে দিলে হবে না, মডেল সম্পর্কে প্রাথমিক আলোচনাটা লিখতে হবে, তারপর রাদারফোর্ড থেকে কেন বোরে আসলো এবং বোরে কি কি স্বতঃসিদ্ধ দিল 3টা, আর বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি একটু লিখতে হবে। আচ্ছা, এটা বলছি বর্ণনা করতে হবে। তাহলে এখানে বলছে যে উদ্দীপকে যদি হাইড্রোজেন পরমাণু হয় তবে দাবান্তরিত হওয়ার পরিপ্রেক্ষিতে শোষিত, তাহলে দাবান্তরিত হওয়ার জন্য তাহলে এটা প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর গেছে, তাহলে আমরা জানি E2 - E1, তাহলে E2-র মান হতো, E2 হলো 2πmE4 ডিভাইডেড বাই n²h², আর E2 হলো 2π² n2² যেহেতু হাইড্রোজেনের কথা বলা হয়েছে, তাহলে জেডের মান 1, এখানে আর নতুন করে জেড ধরতে হবে না। তাহলে n=1 প্রথম শক্তি স্তর থেকে জাম দিয়েছে, n2 = 3, পায়ের মান 3.1416, এর মান 4.1 ইন্টু 10⁻10 ESU। আমি এটা কিন্তু সিজিএস এককে করেছি, এটা মনে করো। ইলেকট্রনের ভর 9.109 ইন্টু 10⁻28 গ্রাম, আর তোমার এইচ এর মান 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। তো এই মানগুলি যদি আমি এই সমীকরণে বসাইয়ে দিই, এখানে E1 লিখছি, E2 লিখছি, ডেল্টা E2 - E1 ক্যালকুলেশন করে আমি এর ইকুয়েশনটা পাইছি। এখানে সব মানগুলি বসাইয়ে দিয়ে আমি ডেল্টা ইর মান পাইছি 1.908 ইন্টু 10⁻11 আর্ক। এটাকে ইলেকট্রন ভোল্টও বলে, কিন্তু এটাকে যদি আমি জুলে নিই 10⁻7 দিয়ে গুণ করে 1.93 ইন্টু 10⁻18 জুল, এই পরিমাণ শক্তি শোষিত হবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। আর সর দিনাজপুর বোর্ড 2017, এখানে এটা SF2, এটা সম্পূর্ণ SF2 মার্কার, এটা স্ট্রনশিয়াম, বিপাত্র স্ট্রনশিয়ামের দ্রব্যতা, এটা SR। আমি এটাকে এটা এস লিখে ফেলছি, এটা হবে তোমার এইটা SR F2 স্ট্রনশিয়াম 2। আচ্ছা, F হচ্ছে স্ট্রনশিয়াম 2। আচ্ছা, এটা স্ট্রনশিয়াম। আচ্ছা, স্ট্রনশিয়াম ফ্লোরাইড, আর এখানে সোডিয়াম ফ্লোরাইড। এটা স্ট্রনশিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, এটা স্ট্রনশিয়াম পানির ভিতরে। তো এখানে বলছে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রব্যতা নির্ণয় করা হয়। দ্রব্যতার সূত্র তো আমরা পড়ছি, দ্রব্যতার গুণফল KSP সমান
আয়নের গুণ এটাকে প্রথমে বিয়োজিত অবস্থায় লিখবে স্ট্রনশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে স্ট্রনশিয়াম 2 + 2F-। তাহলে দ্রাব্যতার গুণফলের সূত্র অনুসারে স্ট্রনশিয়ামের ঘনমাত্রা গুণন ক্লোরাইডের ঘনমাত্রার উপর পাওয়ার, অর্থাৎ সহগ থাকলে সেটা পাওয়ার হবে। তো স্ট্রনশিয়ামে যদি F হয়, S হয় ঘন দ্রাব্যতা, স্ট্রনশিয়ামেরও স্ট্রনশিয়াম ক্লোরাইড যা হবে স্ট্রনশিয়ামের যা হবে, কারণ এটার সাথে এটা হুবহু এক মিল আছে। কিন্তু স্ট্রনশিয়াম ফ্লোরাইড হইতে এখানে ফ্লোরাইড হবে তার দ্বিগুণ, সেই জন্য 2S হয়ে যাবে স্ট্রনশিয়াম ফ্লোরাইড। এখানে দুইটা ঘটনা ঘটে, স্ট্রনশিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা 2, আবার এর উপর পাওয়ারও 2। তো মানগুলি যদি আমরা এখানে বসাইয়ে দিই, এখানে মোটামুটি S বাইর করতে হবে আমার। Sটা বাইর করে এই সূত্র, এটার জন্য S, এটা 2S, তাহলে 2S হয়ে শেষ হয়ে গুণ হইবে 2 4S², এখানে S 4S³। এখান থেকে S³ লিখলে KSP/4 2^1/3। তো এখানে KSP মান বসাই দিলেই তুমি মান পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে তোমার স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা পেয়ে যাব 1.4142 × 10⁻³ মোল পার লিটার। এখন আসো তোমরা, আমরা দ্রাব্যতা বাইর করছি, এও বিবিধ আছে দ্রাব্যতার মানের পার্থক্যের কারণ বিশ্লেষণ করে। এখানে ওই জিনিসটা তোমরা কমন আয়ন এফেক্ট যেটা আমরা পড়ছিলাম, দ্রাব্যতার উপরে সাধারণ আয়নের প্রভাব যেন বর্ণনা করে দিবে। সাধারণ আয়নে যেটা আমি তোমাদের ওই জায়গায় খুব সুন্দর করে লিখে দিছি, এটা একটু বর্ণনা করে দিলে হয়ে যাবে। তো এটা আমরা আর প্রশ্নের দিকে আগাচ্ছি না, পরের অংশ যাই। এখানে একই প্রশ্ন, এটাও বোরের পরমাণু মডেল। LOM-এর জেটের সেলের মোট ইলেকট্রন, এখানে X হলো প্রথম শক্তি স্তর, Y দ্বিতীয় শক্তি স্তর, Z তৃতীয় শক্তি স্তর। তাহলে তৃতীয় শক্তি স্তরের মধ্যে LOM-এর মান হিসাব করে ইলেকট্রন সংখ্যা বাইর করতে একবারে সহজ, এটা বর্ণনাটা বইতে আছে। তাহলে তৃতীয় শক্তি স্তরের মান 3, L এর মান 3টা হবে 0 1 2। L এর মান 3 হইলে S অরবিটাল, 0 হইলে S অরবিটাল, যেহেতু 3 বসাইছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, 1 হইলে P অরবিটাল, 2 হইলে D অরবিটাল। আর L এর মান 0 জন্য M এর মান 0, M এর মান 0 হইলে S অরবিটাল একটি, L এর মান 1 হইলে P অরবিটাল এবং M এর মান 3টি, তাহলে 3টা P অরবিটাল থাকবে। আবার L এর মান 2 হলে D অরবিটাল, আর 2 এর জন্য M এর মান -2 থেকে এখানে -2 -2 -1 0 1 2 5 5 হয়ে গিয়া। এখন আমি অরবিটাল, তাহলে অরবিটাল হবে 1 3 5, টোটাল কয়টা? 9টা। আবার যতটা M স্পিন তার দ্বিগুণ, তাহলে M এর মান একটার জন্য স্পিন হবে +½ -½ N এর মান 3 এর জন্য, M এর মান 3টার জন্য স্পিনও 3 গুণন +½ -½ 6, যতটা স্পিন ততটা ইলেকট্রন। M এর মান, L এর মান 2 এর জন্য M এর মান 5টা, তাহলে 5টার জন্য স্পিনও 5 গুণ, যতটা তত গুণ, 5 গুণে +½ -½ 10, তাহলে ইলেকট্রন হবে 10টা। তো S অরবিটাল শুধু S অরবিটালও থাকবে, 3p অরবিটাল, 3px, 3py, 3pz, 3টে অরবিটাল থাকবে। D অরবিটাল 5টি, এটা আমি আগের প্রশ্ন উত্তর করে দিয়েছিলাম, এগুলো লিখে দিবা। তাহলে মোট অরবিটাল হবে S একটা, P 3টা, D 5টা, টোটাল 9টা। মোট ইলেকট্রন হবে S অরবিটালে 2টা, P অরবিটালে অর্থাৎ 3 অরবিটালে 6টা, D 5টা অরবিটালে 10টা, মোট 18টা ইলেকট্রন। দাফান্তরিত হওয়ার কোন অঞ্চলে পাওয়া যাবে? দাফান্তরিত হয়েছে এখানে বুঝতে হবে, তৃতীয় থেকে দ্বিতীয়তে দাফান্তরিত হয়েছে। এই ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয়তে আসছে। তাহলে এটা তো আমরা পাই, আমরা রিডবার্গ ধ্রুবকের যে সমীকরণটা পাইছি, রিডবার্গ ধ্রুবকের সমীকরণ 1/λ = RH × 1/n1² - 1/n2²। তো RH এর মান দেওয়া থাকে, দেওয়া না থাকলে তোমাদের মুখস্থ মনে রাখতে হবে। এটা আমি SI এককে লিখছি 1.09678 × 10⁷ পার মিটার, প্রতি মিটারে এতটি তরঙ্গ দেয়, এটা RH। 10 হলো তোমার নিচের শক্তি স্তর 2 থেকে দাফান্তরিত হচ্ছে 3-তে 2, তাহলে N2 তেমন 3, তাহলে এটা কোথাও উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেছে, তাহলে নিচে হলে এটা শক্তি বিকিরণ করবে।
তাহলে বিকিরিত শক্তি আমরা এখানে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডার মান এখানে বসাই RS এর মান বসাইছি, n এর মানের বসাই, n2 বসাইয়ে ক্যালকুলেশন করে এত পাইছি। অর্থাৎ এটাকে উল্টাইয়ে দিয়া এখানে অনেক আরে হয় এক লাইন করতে পারবা 1/4 -1/9, তাহলে লসাগু করলে 36 উপরে হয়ে যাবে 9 বিয়োগ 5। আমি একেবারে লিখে ফেলছি উল্টাইয়ে 36 উপরে 5 নিচে, এটা নিচে চলে গেছে। ক্যালকুলেশন করে পাইছি 6.5467 × 10⁻⁷ মিটার। তো মিটারকে তোমার বোঝার জন্য, তরঙ্গ দৈর্ঘ্য বোঝার জন্য সবসময় ন্যানোমিটারে নিয়ে যাওয়া। তাহলে এটা যাকে যখন আমরা ন্যানোমিটারে নিয়ে গেছি তখন এটা হয়ে যাবে 10⁻⁹ ন্যানোমিটার, অর্থাৎ 656 × 10⁻⁹। তো আমরা জানি এর মধ্যে হলে তা হবে দৃশ্যমান অঞ্চল, আবার দৃশ্যমান অঞ্চলের মধ্যে বামার সিরিজ, আর 647 থেকে 700-র মধ্যে তাহলে লাল হবে। অর্থাৎ এখানে দৃশ্যমান অঞ্চলে হবে বিকিরণ এবং বর্ণ হবে লাল। অতএব বিকিরিত, এখানে বিকিরিত এটা বিকিরিত তরঙ্গ বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে অবস্থিত এবং এর বর্ণ হবে লাল। তো এইভাবে লিখে দিবে, তুমি পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তো তোমাদের এটা হয়ে গেলে তোমাদের জন্য আমি কিছু অ্যাসাইনমেন্ট দিছি। রাইট দি আনসার অফ দি কোয়েশন গিভেন দি নেক্সট স্লাইডস, এই স্লাইডগুলোতে অ্যান্ড কনভে দেম টু মি, আমার কাছে পৌঁছাই দিবে যেখানে পাবে। তো তোমাদের অ্যাসাইন হবে, আমি কতগুলি প্রশ্ন দিছি, প্রশ্নের মধ্যে তোমার জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে মাল্টিপল চয়েস এবং সিকিউ। আমি আসলে এগুলো বই থেকেই তুলে দিছি, তোমাদের জাস্ট তোমরা এই প্রশ্নগুলি উত্তর লিখতে চেষ্টা করবে। এখানে আমরা প্রশ্নগুলি যেখান থেকে দিই না কেন, দেখা যাবে ওইগুলো যদি আমরা প্র্যাকটিস করতে থাকি এর বাইরে উত্তর হয় না, আসলে ঘুরাইয়ে ফিরাইয়া এই প্রশ্নগুলি এখানে চলে আসে। তো সুতরাং দেখো, এখানে প্রথম প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন কী কী দিছি, গুণগত রসায়ন কী, আলফা কণা কী, পরমাণুর মূল কণিকা কয়টি, এগুলো তো সবাই আমরা পড়লে। আইসোটোপ কী, আইসোবার কাকে বলে, আইসোটোন কী, নিউক্লিয়াস আবার কি, নিউক্লিয়াস কী, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি কী, কোয়ান্টাম তত্ত্ব কী, কোয়ান্টাম সংখ্যা কী, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, নোট বলতে কী বোঝায়, অরবিট কী, অরবিটাল কী, আব্বুর নীতি কী, হুন্ডের নীতি কী, ফলির বর্জন নীতি কী, জিমান প্রভাব কী, প্লাঙ্কের ধ্রুবক কী, বর্ণালী কী, তড়িৎচুম্বকীয় বর্ণালী কী, তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক কী, অনুরণন কম্পাঙ্ক কী, এগুলো সব ওখানে আছে আগের ক্লাসগুলোতে, অথবা তোমরা বই থেকে খুঁজে বাইর করবা। বিকিরণ শক্তি কাকে বলে, রংধনু সাত রঙের সংক্ষেপে কীভাবে প্রকাশ করে, বামা সিরিজ কী, রেডিও কম্পাঙ্ক কীভাবে উৎপত্তি হয়, রেডিও কম্পাঙ্ক হলে তরঙ্গদৈর্ঘ্যের বিস্তারণ হতো, কোন রশ্মির সাহায্যে জাল ফাঁসফুরুজ জালটাকে শনাক্ত করা যায়, MRI কী, শিখে পরীক্ষা কী। আর আরও আছে দ্রাব্যতার উপরে জ্ঞানমূলক প্রশ্ন। দ্রাব্যতা কাকে বলে, মোলা দ্রাব্যতা কাকে বলে, দ্রবণ কাকে বলে, ন্যাসলা দ্রবণ কী, সমায়ন প্রভাব কী, ক্যালাসন কী, এগুলো আমরা পড়ি নাই। ক্যালাসন, আংশিক পাতন পড়ি নাই, নিম্নচাপ পাতন পড়ি নাই, পাতন কাকে, তবে তোমরা আগেভাগে মুখস্থ শিখে ফেললে খুব খারাপ হবে না। উদ্বায়ী তরল পদার্থ পড়ি নাই, বাষ্পায়ন, এগুলো আমরা মোটামুটি এখনও পড়ি নাই। তো না পড়লেও তোমরা যারা অন্য আছে ফার্স্ট ইয়ার ছাড়া সেকেন্ড ইয়ার বা যারা পরীক্ষা দিবে, বিভিন্ন এডমিশন টেস্ট দিবে, তারা এই প্রশ্নগুলি খুঁজে বাইর করে শিখে ফেলবো, কারণ যে কোনো জায়গায় প্রশ্নগুলির উত্তর আসতে পারে। আর আরএফ কি, বন্টন সূত্র কি, পরিশ্রমণ কাকে, উৎপাদন পাত কাকে বলে, তারপরে এগুলো একটু দেখে নিবে। তারপর এখানে অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, দ্রাবকের প্রকৃতি উপর দ্রাব্যতা নির্ভরশীল ব্যাখ্যা করো, দ্রাব্যতা বলতে কি বুঝো, দ্রাব্যতার গুণফল, এগুলো একটু ভালো করে দেখে নিবে। আর দ্রাব্যতার গুণফলের সম্পর্ক ব্যাখ্যা, সমান প্রভাব, দ্রাব্যতার হ্রাস হয় কেন, ক্লাস পানিতে অ্যানায়ন ও ক্যাটায়নে পোলারায়ন হয় কেন। এই যে দেখ, আমি এখানে প্রশ্নগুলি লিখে দিয়েছি, তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখতে চেষ্টা করবে। কোনো প্রশ্ন যদি তোমরা উত্তর কোথাও খুঁজে না পাও, আমাকে ইনবক্সে জানাবা, সরাসরি টেলিফোন করবা। আর সবসময় বড় কথা হলো, তোমাদেরকে বলা হয়েছে তোমরা ভিডিওটা 1 ঘন্টা বসে ভালো করে দেখবা, না দেখলে তোমরা এটা বুঝবে না। আর এখানেও আমি অনুধাবনমূলক প্রশ্ন
পরমাণু গঠনের উপর দিছি। এগুলো ভালো করে প্রশ্নগুলি দেখবো, আমি কিছুক্ষণ সময় ব্যয় করতেছি। আর ব্যাপার হলো ফাইলটা আমি তো পাঠাই দিচ্ছি তোমাদেরকে, ফাইল থেকে এগুলো প্রশ্নগুলো উত্তর লিখতে চেষ্টা করবো। এখানেও আমি কিছু সিকিউ কোয়েশন দিছি, সিকিউর সাথে তোমার সবগুলি প্রশ্ন 4টা প্রশ্নই আছে। এই চিত্রগুলি দেখে তোমরা উত্তর লিখতে চেষ্টা করবে, প্রশ্নগুলি দেখে এই প্রশ্নগুলি উত্তর লিখতে চেষ্টা করবে। মাল্টিপল চয়েস দিছি কিছু, অ্যাসাইনমেন্ট। তো তোমরা যদি মনে করো সময় পড়তে পড়তে ভিডিও চলে যায়, তোমার এই একটা পার্টিকুলার ফেজ আসলে ওই জায়গায় তোমরা স্টপ করিয়ে যাবে, স্টপ রেখে দেবে, ভিডিও স্টপ করে দিয়ে ওই ফেজটা পরে আবার চালু করবা। তাহলে আমি মোটামুটি তোমাদের ক্লাস শেষ করে আসছি। তোমরা সবাই ভালো থাকো, তো নিরাপদে থাকো, বাসায় থাকো, ধর্মীয় অনুশাসন মেনে চলো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।